একটা এক্সপেরিমেন্ট, যেটা মানুষের রোগ সারানোর জন্য বানানো হয়েছিল। কিন্তু সেই এক্সপেরিমেন্টটি একদিন পুরো মানব জাতির ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কারণ সেই দিন থেকে জন্ম নেয় এমন এক শিম্পাঞ্জি, যে মানুষের মতো শুধু বুঝতেই পারত না, সে মানুষের থেকেও বেশি বুদ্ধিমান হয়ে উঠেছিল। আর তার নাম ছিল সিজার। গল্পের শুরু হয় এক সায়েন্টিস্ট উইলকে দিয়ে। তার জীবনে একমাত্র আপন মানুষ ছিল তার বাবা, কিন্তু ভয়ঙ্কর আলঝেইমার রোগ ধীরে ধীরে তার বাবার স্মৃতি মুছে দিচ্ছিল। এমন অবস্থা হয়েছিল যে একদিন হয়তো তিনি নিজের ছেলেকেও চিনতে পারবেন না। নিজের বাবাকে এভাবে শেষ হতে দেখতে না পেরে উইল একটা অসম্ভব সিদ্ধান্ত নেয়। সে এমন এক ঔষধ তৈরি করতে শুরু করে যা মানুষের ব্রেনকে আগের চেয়েও দ্রুত আর শক্তিশালী করে দিতে পারে। কিন্তু এই ঔষধ সরাসরি মানুষের উপর ব্যবহার করা খুবই বিপজ্জনক ছিল। তাই প্রথমে সেটা টেস্ট করা হয় এক মহিলা শিম্পাঞ্জির উপর। আর তারপর যা হয় সেটা দেখে পুরো ল্যাব স্তব্ধ হয়ে যায়। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওই শিম্পাঞ্জি অসম্ভব দ্রুত বুদ্ধিমান হয়ে ওঠে। সে এমন সব জিনিস বুঝতে পারে যা সাধারণ প্রাণীদের পক্ষে একদম বোঝা অসম্ভব। উইল তখন বুঝে যায় সে হয়তো সত্যি আলঝেইমারের চিকিৎসা খুঁজে পেয়েছে। এই আবিষ্কার সবার সামনে তুলে ধরার জন্য বড় একটা বোর্ড মিটিং ডাকা হয়। সবাই উইলের রিসার্চ দেখে অবাক হয়ে যায়, কারণ ওষুধটা সত্যি কাজ করছিল। কিন্তু ঠিক তখনই ল্যাবের ভেতরে ঘটে যায় ভয়ঙ্কর কিছু। সেই মহিলা শিম্পাঞ্জিটা হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে। ওয়ার্কাররা তাকে সরাতে গেলে সে পাগলের মতো রেগে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ল্যাবে ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। চারিদিকে চিৎকার, ভাঙচুর আর আতঙ্ক। সে দৌড়ে সোজা সেই মিটিং রুমে ঢুকে পড়ে, যেখানে সব বড় বড় বিজ্ঞানীরা বসেছিল। উইল তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। গার্ডরা গুলি চালায়, আর মুহূর্তের মধ্যে শিম্পাঞ্জিটা মাটিতে লুটিয়ে পড়ে। সবাই তখন একটা সিদ্ধান্তে পৌঁছে যায়, উইলের তৈরি ঔষধি এই শিম্পাঞ্জিকে হিংস্র বানিয়েছে। তাই আদেশ দেওয়া হয় যত শিম্পাঞ্জির উপর এই ঔষধ ব্যবহার করা হয়েছে সবাইকেই মেরে ফেলতে হবে। এই কথা শুনে উইলের পৃথিবীটাই যেন দুমড়ে মুচড়ে যায়। তার বহু বছরের পরিশ্রম এক মুহূর্তে শেষ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সে জানতে পারে এমন একটা সত্য যেটা পুরো ঘটনাটা বদলে দেয়। আসলে ওই শিম্পাঞ্জিটা হিংস্র হয়নি, সে তখন একটা বাচ্চার জন্ম দিয়েছিল, আর নিজের সন্তানকে বাঁচানোর জন্যই সে এত রেগে গিয়েছিল। মানে ঔষধে কোনো সমস্যা ছিল না, কিন্তু তখন আর কিছুই করার ছিল না, কারণ বাকি সব শিম্পাঞ্জিকে ইতিমধ্যে মেরে ফেলা হয়েছে। শুধু বেঁচে ছিল সেই ছোট্ট বাচ্চাটা। উইল বুঝে যায় ল্যাবে থাকলে এই বাচ্চাটাকেও মেরে ফেলা হবে। তাই সে চুপচাপ তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর সেখান থেকেই শুরু হয় এমন এক গল্প, যেখানে একটা সাধারণ শিম্পাঞ্জি ধীরে ধীরে হয়ে উঠবে পুরো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিদ্রোহের নেতা। উইলের বাবা বাচ্চাটাকে নিজের নাতির মতো ভালোবাসতে শুরু করেন। তার নাম দেন সিজার। কিন্তু সিজার সাধারণ কোনো প্রাণী ছিল না। ছোটবেলা থেকে তার ব্রেন অস্বাভাবিক দ্রুত কাজ করত। সে বই পড়তে পারত, গেম খেলতে পারত, এমনকি মানুষের কথা পুরোপুরি বুঝত। সময় যেতে থাকে, আর সিজার দিন দিন আরো বুদ্ধিমান হতে থাকে। কিন্তু তার জীবনে একটা জিনিস সবসময় কষ্ট দিত, সে সবসময় বন্দী ছিল। জানালার ওপাশে থাকা দুনিয়াটাকে শুধু দূর থেকে দেখত। একদিন সুযোগ পেয়ে সে বাইরে বেরিয়ে যায়, কিন্তু তখনই এক প্রতিবেশী তাকে দেখে বেসবল ব্যাট নিয়ে হামলা করে বসে। কিন্তু তখন উইল এসে তাকে বাঁচায়। সেই ঘটনার পর উইল বুঝতে পারে সিজার আর শুধু একটা প্রাণী নেই, সে অনুভব করতে পারে, অপমান বুঝতে পারে, কষ্টও পায়। এরপর উইলের জীবনে আসে ডাক্তার ক্যারোলিন। তিনি সিজারকে দেখে অবাক হয়ে যান, কারণ সিজারের আচরণ একদম মানুষের মতো ছিল। ক্যারোলিন বুঝতে পারে সিজার ঘরের ভেতর বন্দি থাকতে থাকতে ভেতর থেকে ভেঙে যাচ্ছে। তাই একদিন তারা সিজারকে জঙ্গলে নিয়ে যায়, আর প্রথমবারের মতো প্রকৃতির মাঝে গিয়ে সিজারের চোখে অন্যরকম এক অনুভূতি দেখা যায়। মনে হচ্ছিল সে যেন প্রথমবার নিজের আসল পৃথিবী খুঁজে পেয়েছে। কিন্তু ঠিক তখনই তার মাথায় একটা ভয়ঙ্কর প্রশ্ন জন্ম নেয়, আমি আসলে কে? কারণ সে বুঝতে শুরু করেছিল সে মানুষও না, আবার সাধারণ পশুও না। আর যখন উইল তাকে তার মায়ের মৃত্যুর সত্যটা বলে দেয়, তখন সিজারের ভেতরে কিছু একটা বদলে যায়। সেই দিন থেকে শুরু হয়েছিল এমন এক পরিবর্তন, যেটা একদিন মানুষ আর শিম্পাঞ্জিদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে। সবকিছু নিজের চোখের সামনে ঘটতে দেখে সিজারের ভেতরে জমে থাকা রাগটা অবশেষে বিস্ফোরিত হয়। সে ঘরের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসে, আর মুহূর্তের মধ্যেই সেই লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে। লোকটা কিছু বুঝে ওঠার আগেই সিজার এমন ভয়ঙ্কর আক্রমণ করে যে তার একটা আঙুল মাঝখান থেকে ছিঁড়ে যায়। এই ঘটনার পর পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ বুঝতে পারে এটা কোনো সাধারণ শিম্পাঞ্জি না। ঠিক 2 দিন পর আদালত সিদ্ধান্ত দেয় এখন থেকে সিজারকে আর উইলের বাড়িতে রাখা যাবে না। তারপর একদল এনিম্যাল কন্ট্রোল অফিসার
এসে জোর করে সিজারকে ধরে নিয়ে যায়। সিজার তখনও বুঝতেই পারেনি সে তার নিজের বাড়ি, নিজের পরিবার সবকিছু হারাতে যাচ্ছে। যখন তাকে সেই ফ্যাসিলিটিতে নিয়ে যাওয়া হয়, প্রথমে সে খুশি হয়ে যায়, কারণ সেখানে তার মতো আরো অনেক শিম্পাঞ্জি ছিল। সে ভেবেছিল হয়তো তাকে এখানে খেলতে আনা হয়েছে, কিন্তু সত্যিটা ছিল অনেক ভয়ঙ্কর। ওই জায়গাটা আসলে একটা কারাগার, যেখানে বন্দি প্রাণীদের নির্যাতন করা হতো প্রতিদিন। আর যখন উইল সেখান থেকে চলে যেতে শুরু করে, সিজার ছুটে তার কাছে আসে। সে হাত ইশারায় বলতে থাকে, আমাকে এখানে রেখে যেও না। কিন্তু উইলের চোখে তখন অসহায়তা ছাড়া আর কিছুই ছিল না, কারণ কোর্টের আদেশের বিরুদ্ধে তার কিছুই করার ছিল না। সেই প্রথমবার সিজার বুঝতে পারে কেমন লাগে একা হয়ে যেতে। দিন যেতে থাকে আর সিজারের জীবন ধীরে ধীরে নরকে পরিণত হতে থাকে। ওকে যে খাবার দেয়া হতো সেটা পর্যন্ত খাবার মতো ছিল না। প্রতিবাদ করলে তাকে মারধর, শক, এমনকি অপমান করা হতো। আর প্রতিদিন রাতে সে দেয়ালে চক দিয়ে একটা ছবি আঁকতো, একটা জানালার ছবি। সেই জানালা যেখান থেকে সে একসময় নিজের বাড়ির বাইরের দুনিয়াটা দেখত। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে এখনো নিজের পুরনো পরিবারকে ভুলতে পারেনি। অন্যদিকে উইলও থেমেছিল না। সে আবারও নতুন করে সেই ঔষধ তৈরি করতে শুরু করে, আগের চেয়েও বেশি শক্তিশালী একটা ভার্সন, কারণ তার বাবার অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছিল। অনেক পরীক্ষার পর অবশেষে নতুন ঔষধ তৈরি হয়, কিন্তু টেস্ট করার সময় ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে। হঠাৎ ল্যাবের একটা পাইপ ফেটে যায়, আর সেখান থেকে বের হওয়া গ্যাস এক কর্মীর শরীরে ঢুকে পড়ে। তবুও পরীক্ষাটা সফল হয়। নতুন ওষুধ কাজ করছিল, কিন্তু কেউই জানতো না এই গ্যাসই একদিন পুরো পৃথিবীর জন্য মৃত্যুর কারণ হয়ে উঠবে। এরপর উইল আর ক্যারোলিন সিজারকে দেখতে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে তা দেখে উইলের রাগ ফেটে পড়ে। সিজারকে ছোট্ট একটা খাঁচার ভিতর বন্দি করে রাখা হয়েছিল, তার হাতেও আঘাতের চিহ্ন ছিল। উইল সরাসরি সবাইকে হুমকি দেয়, আর একবার ওর গায়ে হাত দিলে পুরো জায়গাটা বন্ধ করে দেব। আর সিজার, যে এতদিন শুধু অপেক্ষা করছিল, উইলকে দেখেই তার চোখে আবার আশার আলো ফিরে আসে। সে ভাবছিল আজ হয়তো উইল তাকে বাড়ি নিয়ে যাবে, কিন্তু যখন উইল বলে এখনো না, তখন সিজারের ভেতরটা আবারও ভেঙে যায়। সেদিনের পর থেকে সিজার বদলাতে শুরু করে। সে আর আগের মতো অসহায় ছিল না, তার মাথার ভিতর তখন অন্য কিছু চলছিল। এদিকে উইলের বাবার অবস্থা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে। উইল শেষবারের মতো নতুন ওষুধ দিতে চাইলেও তার বাবা শান্ত গলায় বলে এবার আর লাভ নেই। আর কিছুক্ষণ পর উইলের বাবা মারা যান। সেই মুহূর্তে উইল পুরোপুরি একা হয়ে যায়। এখন তার জীবনে একমাত্র গুরুত্বপূর্ণ ছিল সিজার। তাই সে অনেক টাকা নিয়ে ফ্যাসিলিটির ইনচার্জের কাছে যায় আর সিজারকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রথমে লোকটা রাজি হয়নি, কিন্তু টাকার পরিমাণ দেখে সে শেষমেশ দরজা খুলে দেয়। উইল দৌড়ে সিজারের কাছে যায়, তারপর বলে চলো বাড়ি ফিরে যাই। কিন্তু ঠিক তখনই ঘটে সবচেয়ে অবাক করা ঘটনা। সিজার নিজেই গেট বন্ধ করে দেয়, কারণ সে উইলের হাতে আবার সেই পটটা দেখে ফেলেছিল। সে বুঝে গিয়েছিল মানুষের সঙ্গে থাকলে সে কখনো সত্যিকারের স্বাধীন হবে না। সেদিন সিজার একটা সিদ্ধান্ত নেয়, সে শুধু নিজের জন্য না, এই জায়গায় বন্দি প্রতিটা শিম্পাঞ্জির জন্য লড়বে। আর ঠিক সেই রাতেই তার প্ল্যান শুরু হয়ে যায়। একটা ছেলের পকেট থেকে সে চুপচাপ একটা ছোট্ট ছুরি চুরি করে নেয়। তারপর সেই ছুরি দিয়ে নিজের সেলের তালা খুলে ফেলে। অন্ধকার রাত, নিঃশব্দ পা। সিজার সোজা চলে যায় উইলের বাড়িতে। সেখানে গিয়ে সে সেই ঔষধ খুঁজে পায়, যেটা একসময় তাকে অন্য সবার থেকে আলাদা করেছিল। তারপর সে আবার ফ্যাসিলিটিতে ফিরে আসে, আর পুরো জায়গা জুড়ে সেই গ্যাস ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সব শিম্পাঞ্জিদের আচরণ বদলাতে শুরু করে। তাদের চোখে ভয় নয়, বুদ্ধির ঝলক দেখা দিতে থাকে। সিজার এবার একা ছিল না, সে পুরো একটা বাহিনী তৈরি করে ফেলেছিল। কিন্তু অন্যদিকে ভয়ঙ্কর সত্যিটাও সামনে আসে। যে গ্যাস শিম্পাঞ্জিদের বুদ্ধিমান করে তুলেছে, সেটা মানুষের শরীরে গেলে সরাসরি মৃত্যু ঘটছে। মানে মানব জাতির ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এরপর সিজার তার পুরো দল নিয়ে বিদ্রোহ শুরু করে। যে গার্ড তাদের বছরের পর বছর নির্যাতন করেছে, সে আবার ইলেকট্রিক স্টিক দিয়ে সিজারকে শক দেয়। কিন্তু এবার সবকিছু বদলে গিয়েছিল। সিজার তার হাত শক্ত করে ধরে ফেলে। লোকটা চিৎকার করে বলে হাত ছাড়ো। আর ঠিক তখনই প্রথমবারের মতো সিজার নিজের মুখে কথা বলে ওঠে, না। এই একটা শব্দেই সবাই জমে যায়, কারণ সেই মুহূর্তে প্রমাণ হয়ে গিয়েছিল শিম্পাঞ্জিরা আর সাধারণ প্রাণী নেই। তারপর সিজার একে একে সব বন্দি শিম্পাঞ্জিদের মুক্ত করে দেয়। চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, গার্ডদের উপর আক্রমণ, তালা ভাঙা এবং পালিয়ে যাওয়া। আর কিছুক্ষণের মধ্যেই পুরো শহরে ঢুকে পড়ে সেই বিশাল বাহিনী। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে যায়। এদিকে উইল যখন খবর পায়, সে বুঝে যায় সিজার কোথায় যাচ্ছে। সেই জঙ্গল, যেটাকে সিজার সবসময় নিজের আসল বাড়ি ভাবত। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাদের সামনে দাঁড়িয়ে যায় পুরো পুলিশ ফোর্স। এক বিশাল ব্রিজের উপর শুরু হয় মানুষ আর শিম্পাঞ্জিদের ভয়ঙ্কর যুদ্ধ। চারিদিকে গুলি, হেলিকপ্টার, চিৎকার আর বিস্ফোরণ। ঠিক তখন
তখনই এক বিশাল গরিলা নিজের জীবন উৎসর্গ করে হেলিকপ্টার ধ্বংস করে দেয়। আর সেই মুহূর্তে সামনে আসে কোবা, এক শিম্পাঞ্জি যার শরীরে মানুষ বছরের পর বছর নিষ্ঠুর এক্সপেরিমেন্ট চালিয়েছিল। তার চোখে তখন শুধু প্রতিশোধ। সে একের পর এক মানুষকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু সিজার আলাদা ছিল। সে মানুষ হত্যা করতে চায়নি, সে শুধু স্বাধীনতা চেয়েছিল। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় উইল। সে শেষবারের মতো সিজারকে থামানোর চেষ্টা করে, কিন্তু এখন সিজার আর আগের সেই ছোট্ট বাচ্চাটি নেই। সিজার তখন আর থামার মতো অবস্থায় ছিল না। সে তার পুরো সেনাবাহিনীকে নিয়ে জঙ্গলের আরো গভীরে চলে যায়। আর কিছুক্ষণ পর মানুষের পৃথিবী থেকে পুরোপুরি আলাদা একটা নতুন রাজ্যের শুরু হয়। সেই জঙ্গল এখন শুধু আশ্রয় না, এটাই ছিল তাদের নতুন দুনিয়া। কিছুক্ষণ পর উইলও সেখানে পৌঁছে যায়। সে শেষবারের মতো সিজারকে নিজের কাছে ডাকতে চেষ্টা করে। ঠিক তখনই এক শিম্পাঞ্জি রাগে উইলের উপর ঝাঁপিয়ে পড়তে চায়, কিন্তু সিজার সঙ্গে সঙ্গেই তাকে থামিয়ে দেয়। কারণ সবকিছু বদলে গেল, উইল এখনো তার পরিবারের মতোই ছিল। উইল ধীরে ধীরে সিজারের কাছে এগিয়ে আসে। তার চোখে তখন একটাই অনুরোধ, সবকিছু ভুলে যাও, চলো আমার সঙ্গে বাড়ি ফিরে যাই। এই কথা শুনে সিজারের চোখ ভিজে ওঠে। সে ধীরে ধীরে উইলকে জড়িয়ে ধরে, তারপর খুবই শান্ত গলায় বলে, এখন আর আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ এটাই এখন আমার বাড়ি। সেই মুহূর্তে উইল বুঝে যায় সিজার আর সেই ছোট্ট বাচ্চাটি নেই, যাকে সে একদিন নিজের হাতে বড় করেছিল। এখন সে একটা পুরো জাতির নেতা। তাই না চাইলেও উইল একা ফিরে যায়। আর সেদিন থেকেই জঙ্গলের নতুন রাজা হয়ে ওঠে সিজার। কিন্তু অন্যদিকে মানব জাতির জন্য ভয়ঙ্কর কিছু শুরু হয়ে গিয়েছিল। সেই প্রতিবেশী লোকটা, যার আঙুল একসময় সিজার কেটে ফেলেছিল, হঠাৎ তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। কারণ উইলের সহকর্মী ফ্রাঙ্ক, যার শরীরে ল্যাবের গ্যাস ঢুকে গিয়েছিল, সে অসুস্থ অবস্থায় সাহায্য চাইতে উইলের বাড়িতে এসেছিল। কিন্তু উইলকে না পেয়ে পাশের বাড়িতে যায়। আর কাশির সময় তার রক্তের ফোঁটা গিয়ে পড়ে সেই প্রতিবেশীর শরীরে। এটাই ছিল শেষের শুরু। কারণ ওই লোকটা ছিল একজন আন্তর্জাতিক পাইলট, মানে সে প্রতিদিন এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করত। আর তার শরীরের সেই ভাইরাস খুব দ্রুত পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। একজন থেকে আরেকজন, এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশ। আর চোখের পলকেই পৃথিবী নরকে পরিণত হয়। মানুষ একের পর এক মারা যেতে থাকে, সভ্যতা ভেঙে পড়ে, শহরগুলো ফাঁকা হয়ে যায়। এরপর গল্প আমাদের নিয়ে যায় 2014 সালে, মানে ভাইরাস ছড়িয়ে পড়ার পর পুরো 10 বছর পরে। এই 10 বছরে পৃথিবী পুরো বদলে গেছে। যেখানে একসময় মানুষ রাজত্ব করত, এখন সেখানে রাজত্ব করছে অ্যাপসরা। মানুষের সংখ্যা ভয়ঙ্কর ভাবে কমে গেছে। আর শিম্পাঞ্জিরা আগের চেয়ে আরো বেশি শক্তিশালী আর বুদ্ধিমান হয়ে উঠেছে। জঙ্গল এখন তাদের শুধু আশ্রয় না, এটাই তাদের সাম্রাজ্য। আর সেই সাম্রাজ্যের রাজা সিজার এখন তার নিজের একটা পরিবারও আছে। তার ছেলের নাম রিকি। একদিন রিকি তার বন্ধুদের সাথে জঙ্গলে খেলছিল। ঠিক তখনই হঠাৎ তাদের সামনে একদল মানুষ এসে পড়ে। তারা আসলে একটা পুরনো হাইড্রো ইলেকট্রিক ড্যাম ঠিক করতে এসেছিল, কারণ শহরে আবার বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা চলছিল। কিন্তু মানুষ আর অ্যাপসদের মধ্যে ভয় তখনও পুরোপুরি শেষ হয়নি। রিকিকে দেখে দলের একজন ভয় পেয়ে বন্দুক বের করে। রিকি চিৎকার করে ওঠে, আর ভয় পেয়ে লোকটা গুলি চালিয়ে দেয়। কিন্তু গুলিটা গিয়ে লাগে রিকির বন্ধুর শরীরে। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই পুরো জঙ্গল কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই চারিদিক থেকে অসংখ্য অ্যাপস এসে হাজির হয়। তাদের চোখে তখন শুধু রাগ। ঠিক তখন মানুষের দলের লিডার জন সামনে এগিয়ে আসে। সে সিজারের দিকে তাকিয়ে বলে, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা শুধু ড্যামটা ঠিক করতে চাই, যাতে শহরে আবার বিদ্যুৎ ফিরিয়ে আনা যায়। কিছুক্ষণ চুপ থেকে সিজার ওদের দিকে তাকিয়ে থাকে। তারপর ঠান্ডা গলায় বলে, আজ তোমরা বেঁচে গেলে, কিন্তু আবার এই জঙ্গলে ঢুকলে কেউ কিন্তু জীবিত ফিরবে না। এই কথাগুলো শুনেই মানুষগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কোবা, যে বছরের পর বছর মানুষের অত্যাচার সহ্য করেছে, সে ভেতর থেকে রাগে জ্বলছিল। তার চোখে মানুষ মানেই শত্রু। সে সবার সামনে বলতে শুরু করে, মানুষরা আবার ফিরে এসেছে, আজ সুযোগ পেলে কাল আবার আমাদের খাঁচায় বন্দি করবে। ধীরে ধীরে তার কথাগুলো অন্য অ্যাপসদের মনেও ভয় ঢুকিয়ে দেয়। এমনকি সিজারও চিন্তায় পড়ে যায়। শেষমেশ সে সিদ্ধান্ত নেয়, মানুষদের বুঝিয়ে দিতে হবে এখন এই পৃথিবীতে কার শক্তি বেশি। তাই সিজার তার পুরো বাহিনী নিয়ে মানুষের এলাকার দিকে রওনা দেয়। আর যখন তারা শহরে পৌঁছায়, দৃশ্যটা ছিল ভয়ঙ্কর নিস্তব্ধ। ভাঙা বিল্ডিং, খালি রাস্তা, জং ধরা গাড়ি। যেখানে একসময় লাখো মানুষ বসবাস করত, এখন সেখানে শুধুই নীরবতা। এই মৃত শহরের মাঝখান দিয়েই সিজারের বিশাল বাহিনী এগিয়ে যেতে থাকে।
ঠিক তখন আবার জন তাদের সামনে এসে দাঁড়ায়। এত বিশাল অ্যাপস আর্মি দেখে তার ভয় লাগছিল। সে শান্ত গলায় বলে, আমরা আগেই ক্ষমা চেয়েছি, আমরা যুদ্ধ চাই না। কিন্তু সিজারের চোখ তখন কঠিন হয়ে গেছে। সে বলে, আজ থেকে যদি তোমাদের কাউকে আমাদের এলাকায় দেখি, সে আর জীবিত ফিরবে না। এই কথা শুনে কোবার মুখে হাসি ফুটে ওঠে, কারণ সে চাচ্ছিল যুদ্ধ শুরু হোক। কিন্তু সিজার তখনও মানুষ হত্যা করতে চায়নি। সে শুধু নিজের জাতিকে নিরাপদ রাখতে চেয়েছিল। অন্যদিকে জনের সমস্যাও বাড়ছিল, কারণ শহরে বিদ্যুৎ প্রায় শেষ হয়ে গেছে, আর একমাত্র হাইড্রো ড্যামটাই ছিল তাদের শেষ আশা। কিন্তু সেই ড্যাম এখন অ্যাপসদের দখলে, মানে বাঁচতে হলে তাদের আবার জঙ্গলে ফিরতেই হবে। তাই শেষবারের মতো সাহস করে জন আবার সিজারের কাছে যায়। সে সিজারকে বলে, বিদ্যুৎ ছাড়া মানুষ বাঁচতে পারবে না, আমাদের ড্যামটা ঠিক করতেই হবে। সিজার কিছুক্ষণ চুপচাপ ভাবে, তারপর বলে, ঠিক আছে, তোমরা কাজ করতে পারো, কিন্তু সব অস্ত্র বাইরে রেখে ঢুকতে হবে। বাধ্য হয়ে মানুষগুলো তাদের অস্ত্র জমা দিয়ে দেয়। তারপর সবাই মিলে পাওয়ার প্ল্যান্টে কাজ শুরু করে। কিন্তু ঠিক তখনই এক অ্যাপস মানুষের ব্যাগের ভেতর লুকানো একটা শটগান খুঁজে পায়। সে সঙ্গে সঙ্গে সেটা সিজারের কাছে নিয়ে আসে। বন্দুকটা দেখে সিজারের চোখ বদলে যায়, কারণ সে বুঝে যায় মানুষ এখনো পুরোপুরি বিশ্বাসযোগ্য না। সে রাগে জনকে বলে, তোমরা আবার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে। পরিস্থিতি মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই এক অ্যাপস এসে সিজারকে জানায়, অনেকদিন ধরে অসুস্থ থাকা তার স্ত্রীকে জনের স্ত্রী ওষুধ দিয়ে বাঁচিয়েছে। এই কথা শুনে সিজার থেমে যায়, কারণ সে বুঝতে পারে সব মানুষ একরকম না। সিজার শেষবারের মতো মানুষদের একটা সুযোগ দেয়। সে জনের দিকে তাকিয়ে বলে, শুধু কালকের দিনটা তোমাদের দিলাম, ড্যাম ঠিক করো, তারপর চিরতরে আমাদের এলাকা ছেড়ে চলে যাবে। জন রাজি হয়ে যায়, কিন্তু তার দলের সবাই সিজারকে বিশ্বাস করছিল না। বিশেষ করে একজন লোক, সে মনে করত এই শিম্পাঞ্জিরা যে কোনো সময় হামলা করতে পারে। তাই সে চুপচাপ শহর থেকে অনেক মেশিন গান এনে লুকিয়ে রাখে। ওরা গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। আর ঠিক তখনই উপরে তাকিয়ে সবকিছু দেখছিল কোবা। মানুষের হাতে অস্ত্র দেখে তার রাগ আবার জ্বলে ওঠে। সে সঙ্গে সঙ্গে সিজারের কাছে গিয়ে বলে, মানুষরা মিথ্যা বলেছে, ওদের কাছে অস্ত্র নেই বলেছিল, কিন্তু পুরো গাড়ি ভর্তি বন্দুক লুকিয়ে রেখেছে। কিন্তু সিজার তখনও শান্ত ছিল। সে কোবাকে বলে, আমি ওদের কাল পর্যন্ত সময় দিয়েছি, তারপরও যদি না যাই তখন আমরা যুদ্ধ করব। কিন্তু কোবার ভিতরের ঘৃণা তখন আর নিয়ন্ত্রণে ছিল না, কারণ সে মানুষের উপর বছরের পর বছর অত্যাচার সহ্য করেছে। হঠাৎ সিজার রাগে তাকে অপমান করে বসে, আর সেই অপমান কোবার ভিতরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। সেই রাতে কোবা একাই মানুষের শহরে ঢুকে পড়ে, আর সেখানে গিয়ে মানুষদের নিজেদের অস্ত্র দিয়েই হত্যা করতে শুরু করে। প্রতিশোধ নেয়ার পর সে আবার জঙ্গলে ফিরে আসে। তারপর সে নিজের হাতেই অনেক অ্যাপসদের ঘরে আগুন জ্বালিয়ে দেয়। চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে, সবাই আতঙ্কে ছুটতে শুরু করে। আর সেই বিশৃঙ্খলার মাঝেই কোবা সিজারের উপর গুলি চালিয়ে দেয়। গুলিটা সরাসরি সিজারের গায়ে লাগে, আর সিজার নিচে পড়ে যায়। কোবা তখনই বাকি অ্যাপসদের গিয়ে চিৎকার করে বলতে শুরু করে, মানুষরা আমাদের ঘর জ্বালিয়ে দিয়েছে, ওরা সিজারকে মেরে ফেলেছে। এই কথা শুনেই পুরো অ্যাপস বাহিনীর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তারপর কোবা ঘোষণা দেয়, আজ থেকে আমি তোমাদের নেতা। এবং সেই মুহূর্ত থেকেই শুরু হয় আসল যুদ্ধ। অন্যদিকে মানুষরা তখন ড্যাম ঠিক করে বিদ্যুৎ ফিরিয়ে এনেছে। অনেকদিন পর সবাই আনন্দ করছে, পার্টি করছে, কিন্তু কেউ জানতো না মৃত্যু তাদের দিকে এগিয়ে আসছে। কারণ কোবা তার পুরনো সেনাবাহিনী নিয়ে শহরের দিকে রওনা দিয়েছে। প্রথমে তারা সেই জায়গায় যায় যেখানে মানুষরা অস্ত্র লুকিয়ে রেখেছিল। এবার অ্যাপসদের হাতেও বন্দুক চলে আসে, আর তারপরই শুরু হয় ভয়ঙ্কর আক্রমণ। চারিদিকে গুলি, আগুন, চিৎকার আর মৃত্যু। অনেক মানুষ মুহূর্তের মধ্যেই মারা যায়। মানুষরাও পাল্টা মেশিন গান চালাতে থাকে, কিন্তু অ্যাপসদের সংখ্যা ছিল অনেক বেশি। কোবা তখন পুরোপুরি পাগল হয়ে গেছে। সে শুধু একটা জিনিসই চাইছিল, মানব জাতির শেষ। এই যুদ্ধের মাঝেই ছিল একটা ছোট্ট অ্যাপস, যে আগে জঙ্গলে গুলিবিদ্ধ হয়েছিল। কোবা তার হাতে বন্দুক দিয়ে বলে, মানুষদের মেরে ফেলো। কিন্তু ছোট্ট অ্যাপসটা বন্দুক নামিয়ে দেয়, কারণ তার মনে ছিল সিজারের কথা, মানুষ হত্যা করা যাবে না। এটা শুনে কোবার রাগ ভয়ঙ্কর ভাবে বেড়ে যায়। সে কোনো দ্বিধা না করেই ছোট্ট অ্যাপসটাকে বিল্ডিং থেকে ফেলে হত্যা করে দেয়। শুধু তাই না, যে কোনো অ্যাপস তার কথা মানতে অস্বীকার করছিল। কোবা তাদের বন্দী করে ফেলছিল। এদিকে জঙ্গলের অন্য পাশে জন আর তার স্ত্রী আহত সিজারকে খুঁজে পায়। সে তখন প্রায় অচেতন অবস্থায় পড়েছিল। তারা দ্রুত তাকে নিজেদের বাড়িতে নিয়ে যায়, তার চিকিৎসা শুরু করে। ধীরে ধীরে সিজারের জ্ঞান ফিরতে থাকে, আর জ্ঞান ফিরে সে বুঝতে পারে মানুষ না, তার নিজের ভাই কোবাই তাকে হত্যা করার চেষ্টা করেছে। এই সত্য শুনে জন অবাক হয়ে যায়। কয়েকদিন পর জন ঔষধ আনতে বাইরে বের হলে হঠাৎ তার সামনে দাঁড়িয়ে যায় সিজারের
ছেলে রিকি, তার হাতে বন্দুক। সে ভাবছিল মানুষরাই তার বাবাকে মেরেছে, কিন্তু জন তাকে থামিয়ে বলে তোমার বাবা এখনো বেঁচে আছে। তারপর সে রিকিকে নিজের বাড়িতে নিয়ে আসে। বাবাকে জীবিত দেখে রিকির চোখে পানি চলে আসে। সিজার তখন তাকে সব সত্য কথা বলে দেয়, আমাকে মানুষ না, কোবা গুলি করেছে। এই কথা শুনেই রিকির ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে সরাসরি সেই জায়গায় যায় যেখানে কোবা নির্দোষ অ্যাবসদের বন্দী করে রেখেছিল। রিকি চুপি চুপি সবাইকে মুক্ত করে দেয়। জনও তাকে সাহায্য করছিল। ঠিক তখনই তারা একটা টাওয়ারের ভেতরে ঢুকে পড়ে। সেখানে সেই ভয়ঙ্কর লোকটা উপস্থিত ছিল যে সব অ্যাবসদের মেরে ফেলতে চাইছিল। লোকটা হেসে বলে, বিদ্যুৎ ফিরে আসার পর আমি আর্মিকে খবর দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই পুরো মিলিটারি এখানে চলে আসবে। তারপর সে টাওয়ারের চারপাশে লাগানো বোমাগুলো দেখায়। যখন অ্যাবসরা এখানে আসবে আমি পুরো টাওয়ারটা উড়িয়ে দেব। কিন্তু আসলে সে জন আর রিকিকেও মারতে চাইছিল। অন্যদিকে সিজার তখন যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেছে। সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তবুও নিজের ছেলেকে একা ফেলে রাখতে পারেনি। আর সেখানে তারা মুখোমুখি হয় কোবার সাথে। সিজারকে জীবিত দেখে সব অ্যাবস হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে কোবা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক তখন শহরের অন্য পাশে সেই লোকটা রিমোট টিপে পুরো টাওয়ার উড়িয়ে দেয়। এক ভয়ঙ্কর বিস্ফোরণে চারিদিকে কেঁপে ওঠে। অনেক অ্যাবস সেখানে মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে রিকি বেঁচে যায়। এদিকে কোবা তখনও থামেনি। সে পাগলের মতো নিজেরই সঙ্গীদের উপর গুলি চালাচ্ছিল। এই দৃশ্য দেখে সিজারের রাগ বিস্ফোরিত হয়। সে উপর থেকে বিশাল এক লাফ দিয়ে সরাসরি কোবার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। শেষমেশ কোবা নিচে পড়ে গিয়ে একটা লোহার রডে ঝুলে যায়। সে মরিয়া হয়ে সিজারকে হাত বাড়িয়ে বলে, আমাকে বাঁচাও। সিজার তার হাত ধরে। কিছুক্ষণ তাকিয়ে থাকে কোবার চোখের দিকে। তারপর ধীরে ধীরে বলে, অ্যাবসকে মারে না, কিন্তু তুমি অ্যাবস নও। আর পরের মুহূর্তেই সে কোবার হাত ছেড়ে দেয়। কোবা নিচে পড়ে গিয়ে মারা যায়, কারণ সিজার জানতো যে নিজের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে সে বাঁচার যোগ্য না। যুদ্ধ শেষ হওয়ার পর সিজার আর জন একে অপরের দিকে তাকায়। এখন তারা আর শত্রু না, কারণ সবচেয়ে খারাপ সময়ও জন সিজারের পাশে দাঁড়িয়েছিল। জন তখন তাকে সতর্ক করে বলে, খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, কারণ আর্মি আসছে আর তারা তোমাদের দেখা মাত্রই গুলি চালাবে। সিজার মাথা নাড়ে, তারপর বাইরে বেরিয়ে আসে আর সেখানে তার স্ত্রীকে দেখতে পায়। তার হাতে ছিল একদম ছোট্ট একটা নবজাতক বাচ্চা। এই দৃশ্য দেখে সিজারের মুখে অনেকদিন পর শান্তির হাসি ফিরে আসে। চারিদিকে সব অ্যাবস দাঁড়িয়েছিল। তারা ধীরে ধীরে মাথা নিচু করে সিজারের সামনে নত হয়, কারণ তারা জানতো মানুষদের বিরুদ্ধে এই যুদ্ধে শুধু একজনই তাদের নেতৃত্ব দিতে পারে, আর সে হলো সিজার। এভাবে শেষ হয় এই ভয়ঙ্কর আর আবেগময় গল্পের প্রথম অধ্যায়। আর যদি তোমরা পার্ট 2 দেখতে চাও তাহলে এখনই কমেন্ট করো পার্ট 2। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।